সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে মেশামিল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2025 সালের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিত অংশের প্রথম অধ্যায় আর বইয়ের মধ্যে হলো তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা, এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথমে আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে যে সকল সংখ্যা আর লব হর থাকবে না সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা ক্লাস 4-5 শিখেছি যে ভগ্নাংশ তিন ধরনের: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। সেখানে দেখেছি লব হর অবশ্যই আছে, কিন্তু এখানে যে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এরা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। তো পজিটিভের ক্ষেত্রে হচ্ছে প্লাস যুক্ত সংখ্যা, আর নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে এই মাইনাস যুক্ত সংখ্যা, অর্থাৎ ধনাত্মক আর ঋণাত্মক। এখানে দেওয়া আছে যে 1 থেকে 9 পর্যন্ত আর শূন্য 10টি প্রতীক দ্বারা সব অঙ্ক লেখা হয়। এখানে আছে ঋণাত্মক সংখ্যার ধারণা। আমরা -3, -2, -1 এইগুলো ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ যে সকল সংখ্যার আগে মাইনাস থাকবে, বিয়োগ চিহ্ন থাকবে, সেগুলো হচ্ছে ঋণাত্মক। আর যেগুলো চিহ্নের সামনে, যেগুলো সংখ্যার সামনে প্লাস চিহ্ন থাকবে, সেগুলো হচ্ছে ধনাত্মক। এখন ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -3, -2, -1 এইগুলা। আর এখানে একটা গল্প বলা আছে, টম আর সালমা ছক্কার গুটি খেলা, সেখান থেকে আমরা ধারণা নিতে পারি। এগুলা তোমরা পড়ে নিবা। এখানে পূর্ণ সংখ্যা, ঋণাত্মক সংখ্যার ধারণা দেওয়া আছে যে ছক্কার গুটি খেললে লাল নীল আছে, ধনাত্মক আর ঋণাত্মক চিহ্ন বোঝায়। এটা দেখে আমরা বুঝতে পারি ঋণাত্মক চিহ্নগুলো। এবার ঋণাত্মক সংখ্যা লিখন পদ্ধতি। ঋণাত্মক সংখ্যা কিভাবে লেখা যায়? মনে করি শিপন ও রাজু কোন স্থানে শূন্য বিন্দু থেকে পরস্পর বিপরীত দিকে হাঁটা শুরু করলো। শূন্যর বিন্দুর ডান দিকে ধাপকে প্লাস চিহ্ন, বাম দিকে মাইনাস চিহ্ন দ্বারা সূচিত করা হলো। শিপন যদি ডান দিক থেকে 5 ধাপ অতিক্রম করে তাহলে তার অবস্থান +5 দ্বারা, এবং রাজু যদি বাম দিকে 4টি ধাপ অতিক্রম করে তাহলে তার অবস্থানকে মাইনাস চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ আমরা এটা একটা সংখ্যা রেখা দ্বারা বুঝতে পারি সহজেই। এরকম যদি হয় যে শূন্য এখানে ডান দিকে 1, 2, 3, 4, 5, 6, আবার বাম দিকে 1, 2, 3, 4, 5, 6 এভাবে যদি যায় তাহলে একদিকে প্লাস চিহ্নযুক্ত, প্লাস দেওয়ার দরকার নাই, আর বাম দিকে মাইনাস, অবশ্যই মাইনাস দিতে হবে, -5, -6। তাহলে শূন্য বিন্দু থেকে ডাইনে গেলে প্লাস আর বামে গেলে মাইনাস। এখন এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে, কাজ দেওয়া আছে যে নিচের প্রত্যেকটি ধাপকে অবস্থান প্লাস এবং মাইনাস চিহ্ন সহকারে। যেমন শূন্য বিন্দুর বাম দিকে 4টি ধাপ, তাহলে -4 যেহেতু বাম দিকে গেছে। আর শূন্য বিন্দুর ডান দিকে 7টি ধাপ, তাহলে +7। আর শূন্য বিন্দুর ডান দিকে 11টি ধাপ, যেহেতু ডান দিকে তাহলে +7, আর বাম দিকে গেলে -6। এখন সংখ্যা হ্রাস ও বৃদ্ধি। পূর্ববর্তী আলোচনা থেকে আমরা দেখতে পাই যে গতিপথের ডান দিকে যদি সংখ্যাটি ধনাত্মক হয় তবে বাম দিকে সংখ্যাটি ঋণাত্মক হবে। যদি কোনো সংখ্যা থেকে এক ধাপ ডান দিকে যাওয়া যায় তবে ওই সংখ্যার পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। যদি এক ধাপ বাম দিকে যায় তাহলে তার পূর্ববর্তী সংখ্যাটি পাওয়া যাবে। আমরা ওইভাবে এখানে কিছু কাজ দেওয়া আছে যে নিচের সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাটি লেখো। তাহলে প্রদত্ত সংখ্যাটি হচ্ছে 10, পরবর্তী সংখ্যা 11, অর্থাৎ ডান দিকে। অর্থাৎ আমরা যদি এই সংখ্যা রেখাটাই দেখি যে 1 যদি হয় তার পরবর্তীতে কত 2, আবার 1 যদি হয় তার পূর্ববর্তী কত 0। পূর্ববর্তী মানে আগেরটা আর পরবর্তী মানে পরেরটা, এরকম আর কি। তো 10 এর পরে কত 11, 8 এর পরে 9, -5 এর পরে -4, এই যে যেমন -5 আছে, -5 এর পরে কত -4। আবার 0, -3 এর পরে -2, এই যে -3 এর পরে -2, -3, -2। আবার 0 এর পরে 1, 3 এর পরে 4, এই যে 0 এর পরে 1, 3 এর পরে 4। আবার পূর্ববর্তী সংখ্যা, এখানে বলছে পূর্ববর্তী সংখ্যা 10 এর আগে কত 9, আবার 8 এর আগে 7, 3 এর আগে 2, 0 এর আগে -1, এই যে 0 এর আগে -1, 0 এর আগে -1। আবার -3 এর আগে -4,
-6 এর আগে -7, এই হচ্ছে এখানকার কাজ। এবার ঋণাত্মক সংখ্যার ব্যবহার। ঋণাত্মক হচ্ছে আয় হইলে যদি কোনো কিছু আয় হয় তাহলে সেখানে প্লাস, আর ব্যয় হলে মাইনাস। আবার লাভ হলে প্লাস, ক্ষতি হলে মাইনাস, বৃদ্ধি হলে প্লাস, হ্রাস হলে মাইনাস, এর বিপরীত শব্দ আর কি। এরকম 5 টাকা আয়কে 5+ দ্বারা, 7 টাকা ব্যয়কে -7 দ্বারা চিহ্নিত করা যায়। এরকম ভাবে আমরা এখানে একটা ছক দিছে, দেখো, প্লাস চিহ্নযুক্ত রাশিকে ধনাত্মক রাশি বা ধনরাশি, আবার মাইনাস চিহ্নযুক্ত রাশিকে ঋণাত্মক রাশি বা ঋণ রাশি। এজন্য প্লাস এবং মাইনাস চিহ্ন দেখে যথাক্রমে ধনাত্মক চিহ্ন ও ঋণাত্মক চিহ্ন বলা হয়। এখন এখানে কিছু কাজ দিছে, জমা হলে প্লাস, খরচ হলে মাইনাস, ভর হলে প্লাস, খালি হলে মাইনাস, নগদ হলে প্লাস, বাকি হলে মাইনাস। এই এখন এখানে পূর্ণ সংখ্যার ধারণা দেওয়া হয়েছে, যে পূর্ণ সংখ্যা এর আগেই বলেছি যে পূর্ণ সংখ্যা আসলে হচ্ছে যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, আবার -1 -2 -3 -1 0 1 2 3, এগুলো সবই পূর্ণ সংখ্যা। এখানে একটা ডায়াগ্রাম দিছে, ডায়াগ্রাম হলো স্বাভাবিক সংখ্যা ডাইন দিকে, শূন্য থেকে ডাইনে গেলে স্বাভাবিক সংখ্যা, আর শূন্য তো শূন্যই, আর শূন্য সহ স্বাভাবিক সংখ্যা মিলে হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা বাম দিকে গেলে, আর ঋণাত্মক অঋণাত্মক মিলা, স্বাভাবিক সংখ্যা মিলা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই ডায়াগ্রাম দ্বারা এটাই বোঝানো হয়েছে। এবার সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন। আমরা সংখ্যা রেখা অঙ্কন করার সময় প্রথমে এরকম দাগ দিব, তারপরে মাঝ বরাবর শূন্যর জন্য একটা বিন্দু দিব, তারপরে এই যে লম্বা দাগগুলো আছে লম্বা বরাবর বিন্দুগুলো দেব। এভাবে আমরা সংখ্যা রেখা অঙ্কন করব, বিন্দুগুলো দিয়ে তারপরে বিন্দুগুলো দেওয়া শেষ, তারপর আমরা স্কেল উঠাবো, তারপরে বিন্দুগুলো এভাবে বসাবো, 0 1, যেমন এখানে কতগুলো সংখ্যা বসানো আছে, যেমন +2 হলো ডান দিকে 0 থেকে ডান দিকে 2 ঘর। এরকম আমরা যে কোনো সংখ্যা +3 +4 +5 যে কোনো সংখ্যা আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারি, যেমন +7 এটা, আবার -7 যদি হয় তাহলে এটা। এরকম ভাবে আমরা সংখ্যা রেখায় সংখ্যাগুলা বসাইতে পারি। যেমন এখানে সরলরেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -6 স্থাপনের জন্য বিন্দুর বাম দিকে, অর্থাৎ 0 থেকে বাম দিকে 6 ঘর মানে বিন্দুটা পাওয়া গেছে। তো আমরা এবার দেখব পূর্ণ সংখ্যা ক্রম। ক্রম বলতে হচ্ছে যে 1 এর পরে 2, 2 এর পরে 3, 4 এর পরে 5, অর্থাৎ আমরা সংখ্যা রেখা এটা যদি কল্পনা করি যে 3 এর পরে -2 -1 0 1 2 3 এর ক্রম, আবার 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এগুলো হচ্ছে ক্রম। আমার মাঝখান থেকে যদি একটা সংখ্যা বাদ পড়ে তাহলে কিন্তু এটা ক্রম আর থাকছে না। তাহলে ক্রম হচ্ছে নিয়ম অনুসারে 1 এর পরে 2, 2 এর পরে 3, এরকম ভাবে যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে সংখ্যার ক্রম। তো এখানে কতগুলা সংখ্যা দিয়ে দিছে, এই সংখ্যাগুলো ক্রম অনুসারে সাজানো আছে। -3 -2, -3 এর চেয়ে -2 বড়, আবার -2 এর চেয়ে -1 বড়, -1 এর চেয়ে 0 বড়, 0 এর চেয়ে 1 এর 0 এর চেয়ে 1 বড়, 1 এর চেয়ে 2 বড়, 2 এর চেয়ে 3 বড়। এইভাবে পূর্ণ সংখ্যাগুলোকে পর্যায়ক্রমে আমরা এইভাবে লিখতে পারি যে -5 -4 -2 -1 0 1 2 3 4 5 আকারে লিখতে পারি। এগুলোই হচ্ছে সংখ্যার ক্রম। এখানে কিছু সংখ্যা দিয়ে দিছে, এই সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজাইতে বলছে। তাহলে এখানে সবচেয়ে সংখ্যা ছোট সংখ্যা হলো -5, তারপর হচ্ছে -3, তারপরে -1, তারপরে 1, তারপরে 2, তারপরে হচ্ছে 1 2 7 8, তারপরে 9। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা এইভাবে আমরা ক্রমানুসারে লিখতে পারি। এবার অনুশীলনী 3.1 এর এই অনুশীলনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবে। খুবই সহজ, আসলে বুঝলে খুবই সহজ, না বুঝলে আসলে সবই কঠিন। তো আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব। আমি সহজভাবে বলার চেষ্টা করতেছি যে বাক্যগুলোকে বিপরীত অর্থে লেখো। বিপরীত অর্থ মানে যেমন ওজন বৃদ্ধি, ওজন হ্রাস। 30 কিলোমিটার উত্তর দিক, এটা হবে 30 কিলোমিটার দক্ষিণ দিক।
বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে, এখানে হবে পশ্চিমে, বিপরীত কথা লিখতে বলছে। আবার 700 টাকা ক্ষতি, এটার বিপরীত কথা 700 টাকা লাভ। আর সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, এটা হবে সমুদ্র থেকে 100 মিটার নিচে। এই গেল 1 নম্বর। এবার 2 নম্বর, নিচের বাক্যগুলো উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। আচ্ছা, লিখলাম। আমরা জানি যে উপরের দিকে গেলে প্লাস আর নিচ দিকে গেলে মাইনাস, আর ডানে গেলে প্লাস, বামে গেলে মাইনাস। অর্থাৎ একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, তার মানে প্লাস 2000 মিটার। আবার একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, তাহলে মাইনাস 800 নিচের দিকে। আবার 200 টাকা ব্যাংকে জমা মানে প্লাস। হ্যাঁ, 700 টাকা ব্যাংকে থেকে ঋণ নেওয়া হয়েছে, মাইনাস 700। এখানে অবশ্য তোমরা টাকা লিখতে পারো, যেহেতু টাকার হিসাব। এরপরে 3 নম্বর আছে, নিচের সংখ্যাগুলো সংখ্যা রেখায় স্থাপন করো। একটু আগে আমি দেখাইছি, সেটা আবার দেখাচ্ছি। দেখো 3 নম্বরের সংখ্যা দিছে এই যে +5, -10, +8, -1, -6। অর্থাৎ এই সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। আমি একটা রেখার মধ্যে এগুলো স্থাপন করে দেখাচ্ছি। তো প্রথমে +5 মানে ডান দিকে 5 ঘরে, এই যে এখানে +5। আবার দ্বিতীয়টা আছে -10, তাহলে বাম দিকে 10 ঘর, এই যে এখানে 10 হবে, 9, 10, অর্থাৎ এখানে -10, 11, 12। এরপরে হচ্ছে তোমার +8 হচ্ছে এই এখানে +8 এখানে আমরা গোল দাগ দিলাম। তারপরে আছে -1 এর যে শূন্য থেকে একবার বামে -1। আর একটা হচ্ছে এই -6 মানে বাম দিকে যে 6 বার, এটা হচ্ছে -6। এইগুলো 3 নম্বর অঙ্ক। এবার আমরা দেখব 4 নম্বর অঙ্ক। কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রা তালিকা নির্ণয় করা হলো। এখানে ছক দিছে, 4টা স্থানের নাম ঢাকা, কাঠমান্ডু, শ্রীনগর, রিয়াদ। তো এখানে 4টে এখানে তাপমাত্রা শর্ত দেওয়া আছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে 30 ডিগ্রি, উপরে হলো +30 ডিগ্রি। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে -2 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ নিচে -5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে 40 ডিগ্রি, অর্থাৎ +40 ডিগ্রি, 40 ডিগ্রি। এখন আমাদের ক নম্বর বলছে, বিভিন্ন স্থানে তাপমাত্রা প্রযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যার উপরে ফাঁকা কলাম লেখো। এই কলামটা আমাদের খাতায় আর্ট করতে হবে। আর্ট করে তারপরে এখানে কত কত প্লাস না মাইনাস এইগুলো আমাদের বসাতে হবে। আমি বসায় দেখাই দিছি। আর খ নম্বরে দিয়েছে যে নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। এই প্রশ্নে আবার 3টা প্রশ্ন দিছে এইখানকার ছকের সাহায্যে। এই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। একটা হচ্ছে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম লেখো সংখ্যা রেখায়। সংখ্যা রেখায় নাম লিখি, তাহলে আমাদের প্রথমে আছে +30 ডিগ্রি ঢাকা, +30 ডিগ্রি এখানে ঢাকা। তারপর আছে -2 ডিগ্রি কাঠমান্ডু, এই -2 ডিগ্রি কাঠমান্ডু। এটা আমাদের খাতায় করতে হবে আর কি। তারপর আছে শ্রীনগর -5 ডিগ্রি, যেটা শ্রীনগর -5 ডিগ্রি। তারপরে আছে হলো +40 ডিগ্রি হলো রিয়াদ, এখানে রিয়াদ লিখছি। তারপরে প্রশ্ন, কোন স্থানটি সবচেয়ে শীতল? এখানে মাইনাস সবচেয়ে যেটা বেশি, এটাই তো শীতল। তাহলে -5 ডিগ্রি আছে শ্রীনগর, তাহলে শ্রীনগর হলো সবচেয়ে শীতল। তারপরে যে সকল স্থানে তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, সে সকল স্থানের নাম লেখো। তাহলে 10 ডিগ্রির বেশি আছে তোমার এখানে ঢাকা আর হলো রিয়াদ, এই যে 30 ডিগ্রি আর 40 ডিগ্রি। এই হচ্ছে তোমার 4 নম্বরের উত্তর। এবার 5 নম্বর অঙ্ক, যে নিম্নে প্রদত্ত সংখ্যাদের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তার সংখ্যা রেখায় দেখাও। যেমন 2, 9, 2 এখানে 9, তাহলে 9 2 এর ডানে অবস্থিত, তাহলে ক নম্বর লিখতে হবে 9 2 এর ডানে অবস্থিত। খ নম্বরে কি বলছে? খ নম্বরে বলছে -3 -8, তাহলে -3 হচ্ছে এইটা, আর -8 হচ্ছে মনে করো এইটা। তাহলে -3 -8 এর ডানে অবস্থিত, -3 -8 এর ডানে অবস্থিত। এরপর আছে হচ্ছে 0 -1, 0 -1,
তাহলে 0 - 1 এর ডানে অবস্থিত। গ নম্বরে 0 - 1 এর ডানে অবস্থিত। তারপরে পরের প্রশ্নটা হচ্ছে -11 10, -11 এদিকে হবে আর 10 হচ্ছে এদিকে, তাহলে 10 - 11 ডানে অবস্থিত। এটার উত্তর হবে কি 10 - 11 এর ডানে অবস্থিত। তারপরে অঙ্গ নম্বরে কি আছে -6 6, তাহলে এটা হলো 6 আর এটা হলো -6, তাহলে 6 - 6 এর ডানে অবস্থিত, তাহলে 6 - 6 এর ডানে অবস্থিত। এবার চ নম্বর হলো 1 - 10, তাহলে 1 হচ্ছে এখানে আর -10 হচ্ছে এই পাশে, তাহলে 1 - 10 এর ডানে অবস্থিত, 1 - 10 এর ডানে অবস্থিত। এই হচ্ছে 5 নম্বর উত্তর। 6 নম্বরে নিম্নে প্রদত্ত সংখ্যাদের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। তাহলে মধ্যবর্তী সংখ্যা, তাহলে এই -7 লেখা যাবে না, 0 লেখা যাবে না। তাহলে আমাদের ওই আগের মতো যে সংখ্যা রেখা আমি সামনে রেখে অঙ্কগুলো করবো, যে 0 থেকে -7, তাহলে 0 থেকে -7 পর্যন্ত হলো এইটা, এর মাঝে আছে -6 -5 -4, তাহলে আমাদের ক নম্বরটা হবে -6 -5 -4 -3 -2 -1 আর 0 তো আছেই। আবার এটা -4 থেকে খ নম্বর -4 থেকে +4 পর্যন্ত, তাহলে পরে -3 -2 -1 -3 -2 -1 0 1 2 3, এই হচ্ছে সংখ্যা খ নম্বর। আবার গ নম্বরে দেওয়া আছে, এরপর আছে -4 থেকে -15 পর্যন্ত, তাহলে -14 -13 -12 -11 -10 -9 -8 -7 -6 কত পর্যন্ত -4 এর আগ পর্যন্ত, অর্থাৎ -5 এই পর্যন্তই গ নম্বর। ঘ নম্বর -30 -23, তাহলে -29 -28 -20 7 26 25 আবার -24 -23 এই পর্যন্তই, অর্থাৎ মাঝের সংখ্যাগুলো আমরা এই পর্যন্তই লিখতে পারি। এই ছিল 6 নম্বরের উত্তর। এবার 7 নম্বর আছে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -20 হতে বড়, অর্থাৎ আমরা সংখ্যা রেখায় যদি দেখাই, তাহলে এই যে -1 -2 চেয়ে বড়, -3 -2 3 চেয়ে -2 বড়, আবার -3 -4 এর চেয়ে বড়, অর্থাৎ যত এদিকে যাবে তত সংখ্যাগুলা, যত বাম দিকে যাবে তত সংখ্যাগুলা ছোট হতে থাকবে। তো এখানে বলছে বড়, তার মানে কি এদিকে সংখ্যাগুলো হবে, তাইলে 7 এর ক হচ্ছে -19 -18 -17 -16, এই 4টে সংখ্যা, অর্থাৎ বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এরপর খ নম্বর বলছে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ছোট মানে ডান দিকে যাইব, তাহলে ডান দিকে গেলে -11 -12 -13 -14, এই 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। গ নম্বর বলছে যে -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, -10 আর -5। তো সংখ্যা রেখায় যদি আমরা এটা দেখি যে -10 এদিকে আর -5 হচ্ছে এদিকে, এর মাঝে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো আমাদের লিখতে হবে। তাহলে সংখ্যাগুলো যদি আমি লিখি, তাহলে -9 -8 -7 -6, এই 4টে সংখ্যায় আছে -10 থেকে -5 এর মধ্যবর্তী ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার লাস্ট অঙ্ক 8 নম্বর, নিচের বাক্যগুলো সত্য হলে স আর মিথ্যা হলে লেখো, মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো। সংখ্যা রেখায় -10 এর ডানে
-8 অবস্থিত। তা আমরা যদি একটা সংখ্যা রেখা দেখি, আমরা এই সংখ্যা রেখাটা যদি দেখি, তাহলে এখানে বলছে হচ্ছে এই -10 এর ডানে -8 অবস্থিত, -8 হচ্ছে এটা, -10 হচ্ছে এটা, -10 এর ডানে -8 অবস্থিত, এটা ঠিক আছে। আর সংখ্যা রেখায় -60 এর ডানে -70 অবস্থিত, 70 তো শুধু এইদিকে বেশি যাইব আর 60 তো এদিকে থাকবো, তাহলে 60টা হলো 70-র ডানে অবস্থিত, এটা কিন্তু ঠিক নাই, তাহলে আবার সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 না, সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা -1 না, সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা -1, এদিকে যত যাইব তত ছোট হইতে থাকবো, তো ছোট ঋণাত্মক সংখ্যার কোনো সীমানা নাই। এখন এটা তাহলে মিথ্যা, ময়ূরশিকার মি। আর এই -20 এর চেয়ে -26 বড় না, -26, 20 যদি এখানে হয় আর -26 হবে এই সাইডে, তাহলে আমার এই -20 বড়, -26 ছোট, তাহলে এটাও মিথ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।